আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম প্রত্যুষে। আমি তোমাদের সাথে আছি আহনাফ আতিফ। বর্তমানে অধ্যয়ন করছি ঢাকা মেডিকেল কলেজে, ব্যাচ K81। তো আজকে অনেকদিন পরে প্রত্যুষে নতুন একটি ভিডিও আমরা শুট করছি। মাঝখানে এক্সামস, একাডেমিক প্রেশার বিভিন্ন কারণে আর কি এই রিলেটেড কোনো কাজকর্ম আমাদের করা হয়নি। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ এখন থেকে আমরা যতটা রেগুলারলি সম্ভব বিভিন্ন কন্টেন্ট আপলোড করার চেষ্টা করব এবং আশা করি তোমাদের সেগুলো ভালো লাগবে। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে গিয়ে লিপিড। স্পেসিফিক্যালি হচ্ছে আমি লিপিডের পরিপাক এবং শোষণ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। আমরা যারা জুওলজি তৃতীয় অধ্যায়টা পড়েছি, অর্থাৎ মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শোষণ, এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের খাদ্যবস্তুর পরিপাক ও শোষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মধ্যে স্পেসিফিক্যালি আজকে আমরা লিপিড পার্টটা নিয়ে আলোচনা করব এবং এই লিপিড পার্ট আলোচনা করতে গিয়ে আমরা হচ্ছে লিপিডের বেসিক স্ট্রাকচার, বিভিন্ন ধরনের লিপিড, তাদের উৎস কি বা এক্সাম্পলগুলো কি কি এই সম্পর্কে একটু আলোচনা করব। তো এক্ষেত্রে বিভিন্ন রেফারেন্স নেওয়া হয়েছে হচ্ছে কি আমাদের কোষ রসায়ন চ্যাপ্টারটা নিয়ে, যারা আমরা বোটানি কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়েছি। এইচএসসি 26 তো আই গেস পড়া হয়েছে অনেকেরই। এইচএসসি 25-এরও আর কি অ্যাডমিশনের জন্য কোষ রসায়ন চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমি এখন থেকে কিছু ধারণা দিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো সর্বপ্রথম লিপিডের গঠন সম্পর্কে আলোচনা করতে গেলে যে প্রশ্নটা মাথায় আসে যে লিপিড আসলে কেমিক্যালি কি ধরনের পদার্থ। তো এখানে যেটা বলা হয়েছে আমাদের বোটানি বইয়ে সেটা হচ্ছে কি রাসায়নিকভাবে লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের অ্যাস্টার। তো জিনিসটা কিরকম, যদি আমি চিন্তা করি যে সরি আমি যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমার অ্যালকোহল, অ্যালকোহলের কার্যকরীমূলক আমি লিখছি, প্লাস এটা হচ্ছে যদি আমার ফ্যাটি অ্যাসিড হয়ে থাকে, আমি এটা আর প্রাইম দিয়ে একটা আলাদা ধরনের অ্যালকাইল বোঝানোর চেষ্টা করছি। তাহলে এদের বিক্রিয়ার ফলে যে অ্যাস্টারটা তৈরি হচ্ছে, অর্থাৎ আর প্রাইম সি ডাবল ও আর, এভাবে আমি লিখতে পারি। এই অ্যাস্টারটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার লিপিড। এটা লিপিডের একদম সাধারণ স্ট্রাকচার, একদম সরল ধরনের লিপিডটা হচ্ছে এইভাবে তৈরি হচ্ছে। আমরা এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। তো আপাতত যেটা মনে রাখতে হবে যে ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড এবং যে কোনো ধরনের অ্যালকোহল যদি বিক্রিয়া করে তাদের ফলে যে অ্যাস্টারটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে লিপিড। এখন এই রাসায়নিক গঠন অনুযায়ী আমরা লিপিডকে হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারছি। একটাকে আমরা বলি হচ্ছে সরল লিপিড, একটাকে হচ্ছে যৌগিক, আর একটাকে উদ্ভূত অথবা উপজাত লিপিড বলি। সরল লিপিড নামটা শুনে আমরা বুঝতে পারছি যে এটা এমন এক ধরনের লিপিড যার মধ্যে কোনো ধরনের অলিপিড জাতীয় উপাদান থাকবে না, অর্থাৎ এর মধ্যে লিপিড ব্যতীত অন্য কোনো ধর্মের কোনো পদার্থের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো না। যৌগিক লিপিড বলতে কি বোঝাচ্ছে? এমন এক ধরনের লিপিড যার মধ্যে লিপিড তো থাকবেই, বিভিন্ন ধরনের অলিপিড জাতীয় বা নন লিপিড জাতীয় সাবস্টেন্স বা পদার্থ থাকতে পারে। যেমন এখানে প্রোটিন থাকতে পারে, ফসফেট জাতীয় গ্রুপ থাকতে পারে, তারপরে সালফার থাকতে পারে, কার্বোহাইড্রেট থাকতে পারে, এটসেট্রা, তাই না? আরেকটা হচ্ছে উদ্ভূত অথবা উপজাত লিপিড। এটা এমন এক ধরনের লিপিড যেটা হচ্ছে অন্য কোনো লিপিডের আংশিক ভাঙ্গন অথবা পুরোপুরি ভাঙ্গন বা যে কোনোভাবে হোক সেখান থেকে উদ্ভূত হয়ে আসছে। ওকে, আচ্ছা, তো একটু বোঝার চেষ্টা করি। সরল লিপিডের এক্সাম্পল বা ধরন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিউট্রাল লিপিড, আরেকটাকে আমরা বলি মোম অথবা ওয়্যাক্স। আচ্ছা, নিউট্রাল লিপিডের একটা খুব চমৎকার উদাহরণ যেটা আমরা প্রায় ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলে হচ্ছে গিয়ে ট্রাইগ্লিসারাইড। নামটার মধ্যে আসলে এই নিউট্রাল লিপিডটা কি দিয়ে গঠিত সেটা আমরা বুঝতে পারি নামটা শুনলেই। ট্রাইগ্লিসারাইড, এটাতে আমরা বুঝছি যে এই যে লিপিডটা তৈরি হয়েছে এখানে অ্যালকোহল পার্টটা বেসিক্যালি গ্লিসারল, ঠিক আছে? অ্যালকোহল পার্টটা বেসিক্যালি গ্লিসারল এবং এর সাথে যে ফ্যাটি অ্যাসিডটা বিক্রিয়া করেছে সেটা যে কোনো ধরনের ফ্যাটি অ্যাসিড হতে পারে। আপাতত আমরা ধরে নিচ্ছি যেটা যে কোনো ধরনের ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের বিক্রিয়ায় ট্রাইগ্লিসারল তৈরি হয়, ট্রাইগ্লিসারাইড তৈরি হয়। এই ট্রাইগ্লিসারাইডের আরেকটা নাম হচ্ছে ট্রাই অ্যাসাইল গ্লিসারল। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে এটাকে ট্রাইগ্লিসারাইড কেন বলছি? আমরা যদি এই স্ট্রাকচারটা লক্ষ্য করি, নিচে আমি যে ছবিটা দিয়েছি এটা হচ্ছে গাজী ওসমান স্যারের বোটানি বই থেকে নেওয়া হয়েছে ছবিটা। তো এখানে যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে বাম দিকে দেখো গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়াটা আমি দেখিয়েছি। গ্লিসারল এমন একটা অ্যালকোহল যেখানে 3টা হাইড্রোক্সিল মূলক থাকে। প্রত্যেকটা হাইড্রোক্সিল মূলকের সাথে একটা করে কার্বক্সিলিক মূলকের বিক্রিয়া হয়। তাহলে 3টা হাইড্রোক্সিল মূলকের সাথে 3টা করে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া হলো। বিক্রিয়া হওয়ার ফলে যেহেতু 3টা কার্বক্সিলিক মূলক বিক্রিয়া করেছে তাই এটাকে আমরা বলি ট্রাই ট্রাই এবং যেহেতু গ্লিসারলের উপস্থিতি আছে তাই এটাকে আমরা বলছি গ্লিসারাইড।
ঠিক আছে? ট্রাইগ্লিসারাইড কেন নামটা হলো আমরা বুঝতে পারলাম। আরেকটা নাম আছে সেটাকে আমরা বলি ট্রাই অ্যাসাইল গ্লিসারল। আচ্ছা, ডান দিকে লক্ষ্য করি আমরা ট্রাইগ্লিসারাইডের যে সংকেতটা আছে এটা যেমন লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে এটার একটা পোর্শন এসেছে গ্লিসারল থেকে। আমি ধরে নিলাম এইটা গিয়ে সেই পোর্শনটা যেটা গ্লিসারল থেকে আসছে, ওকে? এবং এটার আরেকটা পোর্শন আছে গিয়ে যেটা অ্যালকোহল থেকে আসছে, সরি ফ্যাটি অ্যাসিড থেকে এসেছে। আমি ধরলাম এই ব্লু কালার দিয়ে যেটা আমি মার্ক করছি সেটা গিয়ে আমার ফ্যাটি অ্যাসিড থেকে আসছে। তো এই ব্লু কালার মার্ক করা থেকে দেখো প্রত্যেক লাইনে একটা করে আর সিও বন্ড এরকম আছে, ঠিক আছে? এই মূলকটাকে বলা হয়ে থাকে অ্যাসাইল মূলক। আমরা যখন কেমিস্ট্রি পড়বো, কোষ রসায়ন, তখন জৈব রসায়ন, তখন আমরা এটা ভালোভাবে জানতে পারবো। তো এই মূলকটাকে বলা হয়ে থাকে অ্যাসাইল মূলক। এখানে দেখো একটা, দুটো, তিনটা অ্যাসাইল মূলক আছে। তিনটা অ্যাসাইল মূলক জন্য ট্রাই অ্যাসাইল, আর গ্লিসারল থেকে যে পার্টটা এসেছে সেটার জন্য আমরা গ্লিসারল শব্দটা ইউজ করছি। তাহলে এটাকে আমরা বলি ট্রাই অ্যাসাইল গ্লিসারল। আচ্ছা, মোম অথবা ওয়্যাক্স, এটার স্ট্রাকচারটা কিরকম? মোম অথবা ওয়্যাক্সের মধ্যে সাধারণত যেটা দেখা যায় যে একটা ফ্যাটি অ্যাসিড থাকে এবং এর সাথে অ্যালকোহল হিসেবে কোলেস্টেরল থাকতে পারে, অথবা বিভিন্ন ধরনের ভিটামিন থাকতে পারে, অথবা রেটিনল থাকতে পারে, ঠিক আছে? এগুলো আমাদের বইয়ে সেভাবে বলা নেই, তাও জানার সুবিধার্থে বললাম যে মোম ওয়্যাক্সের সাথে আমি নিউট্রাল লিপিডকে কিভাবে আলাদা করব। অ্যালকোহলের পার্থক্যটা, নিউট্রাল লিপিডের ক্ষেত্রে অ্যালকোহল হিসেবে সাধারণত আমরা গ্লিসারলটাকে পাচ্ছি, আর মোম অথবা ওয়্যাক্সের ক্ষেত্রে আমরা অ্যালকোহল পার্টটার জন্য রেটিনল, কোলেস্টেরল, ভিটামিনস এগুলো পেতে পারি। আচ্ছা, এরপর আমি যৌগিক লিপিড সম্পর্কে বলেছি যে যৌগিক লিপিড লিপিডের সাথে অলিপিড জাতীয় উপাদান থাকবে। তো আমি নাম দেখলেই আসলে বুঝতে পারবো যে অলিপিড জাতীয় উপাদানটা কি। ফসফোলিপিডের কথা যদি বলি, বানানটা একটু ভুল হয়েছে। ফসফোলিপিডে লিপিড থাকবে, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড অ্যালকোহলের পার্টটা থাকবে, এবং তৃতীয় ব্যক্তি হিসেবে থাকবে গিয়ে ফসফো বা ফসফেট জাতীয় গ্রুপ অথবা ফসফরিক অ্যাসিড বলতে পারি। আচ্ছা, গ্লাইকোলিপিডের ক্ষেত্রে অতিরিক্ত থাকবে কার্বোহাইড্রেট, লিপোপ্রোটিনের ক্ষেত্রে অতিরিক্ত প্রোটিন থাকবে, সালফোলিপিডের ক্ষেত্রে সালফার থাকবে বা সালফার জাতীয় গ্রুপ থাকবে। এখানে খুবই ইম্পর্টেন্ট লিপোপ্রোটিন সম্পর্কে জানা। আমি লিপোপ্রোটিনের স্ট্রাকচার সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। কারণ আগে কারণটা বলে দেই, সেটা আমরা যখন এই লিপিডের পরিপাক শোষণ করে ফেলবো, একদম শেষে শোষণের একদম লাস্ট স্টেজে গিয়ে আমরা দেখতে পারবো যে লিপিডের যে যখন শোষিত হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে দিয়ে বা রক্তের মধ্যে দিয়ে যখন সংবহিত হচ্ছে শিরাতন্ত্রের মধ্য দিয়ে, তখন একটা খুবই স্পেসিফিক লিপোপ্রোটিনের মতো করে বা লিপোপ্রোটিন আকারে কি এটা সংবহিত হয়। তো আমরা যদি এটা জানতে পারি যে লিপোপ্রোটিনের স্ট্রাকচারে কি কি জিনিস থাকে, তাহলে আমরা এটাও বুঝতে পারবো যে লিপিড যখন আলটিমেটলি গিয়ে শোষিত হচ্ছে তখন ওই লিপিডের মধ্যে কি কি থাকছে। প্যাচ লাগানোর দরকার নেই, আমি আস্তে আস্তে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, লিপোপ্রোটিনে এই যে টেক্সট আমি তুলে নিয়েছি, এই টেক্সটটা গাজী আজমল স্যারের বোটানি বই থেকে তুলে নিয়েছি। সেখানে বলা আছে লিপিডের সাথে প্রোটিন যুক্ত হয়ে যে জৈব রাসায়নিক পদার্থ গঠন করে তাকে আমরা লিপোপ্রোটিন বলি। আচ্ছা, লিপোপ্রোটিনের স্ট্রাকচারে কি কি থাকে আমি আগে ছবিটা লক্ষ্য করতে বলবো। উপরে লেখা পড়ার দরকার, ছবিটা দেখো। এই ছবিতে দেখো সেন্টার অথবা কেন্দ্রে আছে গিয়ে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। তার সাথে থাকে কোলেস্টেরল অ্যাস্টার। আচ্ছা, কোলেস্টেরল অ্যাস্টার কি? আমরা মোম অথবা ওয়্যাক্স পড়েছি না? মোম অথবা ওয়্যাক্সে ফ্যাটি অ্যাসিড প্লাস কোলেস্টেরল বিক্রিয়া করে যে অ্যাস্টারটা ফর্ম করে তাকে আমরা বলি কোলেস্টেরল অ্যাস্টার। অর্থাৎ কোলেস্টেরল অ্যাস্টার এক ধরনের মোম অথবা ওয়্যাক্সের উদাহরণ। আচ্ছা, এটা সেন্টারে গেল, এবং চারদিকে সারাউন্ড করে আছে অথবা গিয়ে ঘিরে আছে কি কি? ঘিরে আছে ফসফোলিপিড, ঘিরে আছে ফ্রি কোলেস্টেরল অথবা মুক্ত কোলেস্টেরল। আচ্ছা, আমরা জানি যে কোনো ধরনের আবরণের ক্ষেত্রে সাধারণত ফসফোলিপিডের লেয়ার থাকে। আমরা এই জিনিসটা মনে রাখবো যে ফসফোলিপিড অলওয়েজ, আমরা যদি কোষের মেমব্রেন বা আবরণের কথা বলি, সেখানে কিন্তু ফসফোলিপিড থাকে। সো এখানে ফসফোলিপিড আছে এবং এর ফাঁকে ফাঁকে গিয়ে কোলেস্টেরল থাকে। একদম কিন্তু প্লাজমা মেমব্রেনের মাঝখানেও কিন্তু এরকম ছিল, ফসফোলিপিডের মাঝে মাঝে কোলেস্টেরল ছিল। সিমিলারলি এরকম এটা একটা লিপোপ্রোটিনের স্ট্রাকচার, যার মাঝখানে থাকে কোলেস্টেরল অ্যাস্টার ট্রাইগ্লিসারাইড, এর বাইরে থাকে গিয়ে ফসফোলিপিড, এবং তার মাঝখানে থাকে গিয়ে মুক্ত কোলেস্টেরল, এবং সবার বাইরে গিয়ে একটা প্রোটিনের কোটিং বা আবরণ থাকে, কোট করা থাকে। ঠিক আছে, এটা কেন এই জিনিসগুলো আমরা যখন পড়ে গেলাম তখন আমি এখান থেকে বুঝতে পারছি যে একটা লিপোপ্রোটিনের স্ট্রাকচারের মধ্যে 5টা জিনিস থাকে, একদম মুখস্থ করে নেবো আমরা এখান থেকে। মাঝখানে থাকবে ট্রাইগ্লিসারাইড, সাথে থাকবে কোলেস্টেরল অ্যাস্টার, এর বাইরে থাকবে ফসফোলিপিড এর একটা লেয়ার, এই ফসফোলিপিডের লেয়ারের মাঝে মাঝে থাকবে মুক্ত কোলেস্টেরল, এবং সবার বাইরে থাকে গিয়ে প্রোটিনের আবরণ বা কোটিং যেটাকে আমরা বলতে পারি।
এটার সামনে গিয়ে এই ধারণাটা অনেক কাজে লাগবে। আচ্ছা, উদ্ভূত অথবা উপজাত লিপিড আমি এখান থেকে তেমন কিছু করবো না। এখানে 3টা নাম দেওয়া আছে আমাদের কোষ রসায়ন চ্যাপ্টারে, স্টেরয়েড, টার্পিনস এবং রাবার। এর মধ্যে আমি হচ্ছে স্টেরয়েডের জাস্ট একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে কোলেস্টেরল। আমরা যখন কোলেস্টেরল সম্পর্কে পড়বো তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে গিয়ে একটা স্টেরয়েডের উদাহরণ। এটা হচ্ছে আমাদের কোষ রসায়ন চ্যাপ্টারে আছে। আপাতত আমি জাস্ট নামটা বলতেছি যে এটা একটা স্টেরয়েড। আচ্ছা, এখন একদম মেইন টপিকে চলে আসি, যে লিপিডের পরিপাকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পরিপাক গ্রন্থির ভূমিকা সম্পর্কে আলোচনা করব। আমাদের মানবদেহে পরিপাক গ্রন্থি কত ধরনের? 5 ধরনের। আমাদের প্রাণীবিজ্ঞান 3য় চ্যাপ্টারে ভালো মতো বলা আছে। লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয় এবং হচ্ছে গিয়ে অন্ত্র, বা স্পেসিফিক্যালি বলতে গেলে হচ্ছে ক্ষুদ্রান্ত। আচ্ছা, তো লালা গ্রন্থি এবং গ্যাস্ট্রিক গ্রন্থি সম্পর্কে আমাদের বইয়ে যেটা বলা আছে যে এখানে হচ্ছে লিপিডের তেমন কোনো পরিপাক হয় না। লালা গ্রন্থিতে তো লিপিড পরিপাককারী কোনো এনজাইমই নেই, বইয়ে লেখা আছে। আর গ্যাস্ট্রিক গ্রন্থিতে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ নামক সামান্য এক ধরনের মানে লিপিড এনজাইম খরিত হয়, গ্যাস্ট্রিক লাইপেজ নামক, যেটা হচ্ছে বাটারের উপর কাজ করে এবং সেটাকে আংশিক পরিপাক করে। এইসব এইরকম লেখা আছে আর কি। বাস্তবিকভাবে যেটা ঘটে যে লালা গ্রন্থি থেকে হচ্ছে গিয়ে এক ধরনের লাইপেজ রিলিজ হয় বা খরিত হয়, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকেও লাইপেজ খরিত হয়। এগুলোর প্রভাবে সামান্য পরিমাণ লিপিডের হচ্ছে আংশিক পরিপাক ঘটে। আমাদের এটা জানার দরকার নেই ইন্টার লেভেলের জন্য। ইন্টার লেভেলের জন্য আমাদের বইয়ে যেটা আছে, অর্থাৎ বইয়ে বলা হয়েছে যে এখানে তেমন উল্লেখযোগ্য কোনো পরিপাক ঘটে না, আমরা এতটুকুই মনে রাখবো। আমরা এরপরে যাব হচ্ছে যকৃৎ, অগ্ন্যাশয় এবং অন্ত্রের ব্যাপারে, যে এরা লিপিডের উপর কি কাহিনী করে। আচ্ছা, তো যকৃৎ, অগ্ন্যাশয় অথবা অন্ত্রে যাওয়ার আগে আমাকে হচ্ছে এই ছবিটা খুব ভালো মতো বুঝতে হবে, যে আসলে আমি যখন খাবারটা খাচ্ছি এটার কোর্স কি, আমার বডিতে কোনটার মধ্যে দিয়ে কিভাবে কিভাবে প্রবাহিত হচ্ছে। এই ছবিটা হচ্ছে আমাদের রাজমল স্যারের প্রাণীবিজ্ঞান বইয়ে আছে। আমরা ছবিটা লক্ষ্য করি না, কিন্তু ছবিটা আসলে ভালোভাবে বোঝার জন্য খুব ইম্পর্ট্যান্ট আর কি। আমি একটু ছবিটা ফিল আপ করছি, ভালো মতো আসেনি ছবিটা। আচ্ছা আচ্ছা, তো কাইন্ড এটা হয়ে ফিল আপ হয়েছে। আচ্ছা, তো আমি হচ্ছে একটু মার্ক করে করে দেখাই যে আমার খাদ্যবস্তু প্রথমে মুখ গহ্বর দিয়ে গ্রহণ করলাম, ঠিক আছে, আসলো, আসতেছে, নামছে নামছে, এটা হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলী দিয়ে গেল। পাকস্থলী বা মুখগহ্বরে লালা গ্রন্থি অথবা গ্যাস্ট্রিক গ্রন্থির প্রভাবে এর কোনো উল্লেখযোগ্য কোনো ধরনের পরিপাক ঘটে না। সো এখান থেকে লিপিড যেটা আমি নিয়েছি ধরে নিলাম সেইভাবেই যাচ্ছে, গেল গেল গেল। এরপরে পাকস্থলী পার হয়ে প্রবেশ করবে হচ্ছে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম কি আমরা জানি হচ্ছে ডিওডেনাম। তো ডিওডেনামে যখন প্রবেশ করলো, ধরলাম এই পার্টটাতে প্রবেশ করলো, এটা হচ্ছে ডিওডেনামকেও কিছু অংশে ভাগ করা হয়। তো ডিওডেনামের একটা পার্টে হচ্ছে গিয়ে প্রবেশ করলো খাদ্যবস্তু। খাদ্যবস্তু প্রবেশ করার পরে কি হয়, যে আমার যকৃৎ থেকে যে পিত্তটা খরিত হয়েছিল, যেটা সাময়িকভাবে আমার পিত্তথলিতে জমা থাকে, সেই পিত্তথলিটা হচ্ছে পিত্তটাকে ক্ষরণ করে। এই পিত্ত খরিত হয়ে অভিন্ন পিত্তনালী, অভিন্ন পিত্তনালীর মধ্য দিয়ে আসে, এসে এইখানে উইরসাং নালীর সাথে মিলিত হয়। উইরসাং নালীর সাথে মিলিত হয়। আচ্ছা, উইরসাং নালীটা কি? উইরসাং নালী হচ্ছে এমন একটা নালী যেটা, মানে আপাতত একদম বেসিক বোঝার জন্য, যে এটা হচ্ছে আমার অগ্ন্যাশয় থেকে বিভিন্ন ধরনের রস বহন করে। অগ্ন্যাশয়ের রস এই উইরসাং নালীর মধ্যে দিয়ে, অগ্ন্যাশয়টা মানে মিশ্র গ্রন্থি, এর যে বহি খরার যে পার্টটা আছে এইটা নালীর মাধ্যমে ক্ষরণ করে থাকে। তো এই উইরসাং নালীর মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের এনজাইম বহন হয়, বহন হয়ে হচ্ছে ক্ষুদ্রান্তের ডিওডেনাম পার্টটাতে আসে। সো উইরসাং নালী এবং হচ্ছে অভিন্ন পিত্তনালী এই দুটো হচ্ছে মিলিত হয়, মিলিত হয়ে অ্যাম্পুল অফ ভ্যাটারের মধ্য দিয়ে হচ্ছে গিয়ে ডিওডেনামের একটা পার্টে গিয়ে এটা উন্মুক্ত হয়। আচ্ছা, তাহলে কি হলো, এক পাশ থেকে আমার আসতেছে পিত্ত, আরেক পাশ থেকে আসতেছে হচ্ছে আমার অগ্ন্যাশয়ের রস। দুটোর প্রভাবেই হচ্ছে গিয়ে আমার লিপিডের উল্লেখযোগ্য পরিপাক ঘটে। আচ্ছা, পিত্তর কাজ কি? পিত্তর কাজ হচ্ছে একদম সহজ কথা, পিত্তের মধ্যে পিত্ত লবণ থাকে, লেসিথিন জাতীয় কিছু উপাদান থাকে। এগুলো সম্মিলিতভাবে যেটা করে সেটা হচ্ছে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন প্রসেসটা কি? এটা হচ্ছে বড় ধরনের কোনো একটা স্নেহ কণাকে ভাঙবে, ভেঙে ছোট ছোট স্নেহের ড্রপলেট অথবা হচ্ছে বিন্দুতে পরিণত করবে। ইমালসিফিকেশনের একটা খুবই বাস্তবিক উদাহরণ হচ্ছে গিয়ে আমরা যখন থালা বাসন ধুই, থালা বাসনের মধ্যে অনেক সময় দেখা যাবে তেল, চর্বি বা গ্রিজ অনেক বেশি পরিমাণে লেগে আছে। তো ওটা যখন আমরা পানি দিয়ে ধোয়ার চেষ্টা করি তখন কিন্তু ওঠে না। তখন আমরা ইউজ করি ডিটারজেন্ট অথবা বিভিন্ন ধরনের সোপ ওয়াশার, ডিশ ওয়াশার ইউজ করি। তো ডিশ ওয়াশার বা অর্থাৎ ডিটারজেন্টের কাজটা কি? এরা হচ্ছে
ওই ইমালসিফায়ার হিসেবে কাজ করে। আমাদের থালা বাসনের মধ্যে বড় বড় যে স্নেহের কণাগুলো লেগে আছে, গ্রিস চর্বি, এগুলোকে এরা হচ্ছে ইমালসিফাই করে ছোট ছোট কণায় পরিণত করে। তারপরে যখন আমি পানি দিয়ে ধোয়ার চেষ্টা করি অথবা রাব করি বা ঘষি, তখন হচ্ছে গিয়ে সহজে ময়লাটা উঠে যায়। সিমিলারলি এখানে ইমালসিফায়ার হিসেবে কাজ করে হচ্ছে গিয়ে আমার পিত্ত। পিত্ত অথবা বাইল যেটাকে আমরা বলি, এই বাইলের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা হচ্ছে বড় বড় স্নেহ কণাকে ভাঙবে, ছোট ছোট কণায় পরিণত করবে। ছোট ছোট কণায় পরিণত করার সুবিধা কি? যখন ছোট ছোট কণায় পরিণত হয়ে গেল, তখন হচ্ছে এর উপরে আমার অগ্ন্যাশয় রসটা ভালোভাবে কাজ করতে পারে। অগ্ন্যাশয় রসের মধ্যে বা আন্তরিক রসের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। এই এনজাইমগুলো যাতে ভালোভাবে কাজ করতে পারে, স্নেহকণাকে ভালোভাবে সম্পূর্ণরূপে পরিপাক করতে পারে, এই জন্য ইমালসিফিকেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। ওকে, তো ইমালসিফিকেশন হলো, এরপরে হচ্ছে গিয়ে আমার অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় হ্রাস আসলো। তবে যেহেতু ক্ষুদ্রান্তের মধ্যেই খাদ্যবস্তুটা আছে, ক্ষুদ্রান্তর যে গ্রন্থিগুলো আছে সেখান থেকেও কিছু রস ক্ষরিত হলো। সেই সবগুলো রসের মধ্যে কিছু না কিছু এনজাইম আছে যেগুলো এখন আমার লিপিডের আলটিমেট পরিপাকটা ঘটাবে। তো পরিপাকের স্টেপগুলো কি কি, আমি আপাতত এই যে টেক্সটটা, এটা হচ্ছে গাজী আজমল স্যারের বই থেকে নিয়েছি। তো এখানে হচ্ছে নতুন কিছু বলার নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে কোন রসে কোন ধরনের এনজাইম থাকে এবং এই এনজাইমগুলোর প্রভাবে খাদ্যবস্তুর কি ধরনের পরিপাক ঘটে। তো লাইপেজের কথা যেটা বলা আছে, লাইপেজ এটা একটা লিপিড পরিপাককারী এনজাইম, এটা অবশ্যই আমাদের জানার কথা। এবং এখানে মানে এটা ভুল করা মানে অনেক বড় ভুল। লাইপেজ অবশ্যই একটা লিপিড পরিপাককারী এনজাইম। এটা কি করে? এরা হচ্ছে স্নেহকণাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের বিক্রিয়ায় আমি বলেছিলাম যে এক ধরনের লিপিড তৈরি হয়। সেই লিপিডটার নাম কি ছিল? লিপিডটার নাম ছিল হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড বা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, এটা একটা নিউট্রাল লিপিড ছিল, অথবা এটাকে আমরা সরল লিপিডের কাতারে ফেলতে পারি। সো বেসিক্যালি এখানে যে স্নেহকণাটা বলা হচ্ছে এটা আসলে এক ধরনের ট্রাইগ্লিসারাইড, যেটা ভাঙলে লাইপেজ এনজাইমের ক্রিয়ায় ভাঙলো, ভেঙে হচ্ছে গাঠনিক উপাদান অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হলো। সেকেন্ড এনজাইমের নাম কি? ফসফোলাইপেজ। আচ্ছা, ফসফোলাইপেজ নামটা শুনে আমি বুঝতে পারছি যে এটা ফসফোলিপিডের উপর কাজ করবে। ফসফোলিপিডের উপর কাজ করলে কি কি পাবো? লিপিডের যে সাধারণ স্ট্রাকচার, লিপিড পার্টটার জন্য রেসপন্সিবল দুটো উপাদান আছে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এটা পাবো। আর ফসফো পার্টের জন্য রেসপন্সিবল হচ্ছে ফসফরিক অ্যাসিড, সেটা পাবো। তাহলে তিনটা জিনিস পেলাম। আরেকটা হচ্ছে কোলেস্টেরল অ্যাস্টারেজ এনজাইম। এটা কার উপর ক্রিয়া করবে? এটা কাজ করবে কোলেস্টেরল অ্যাস্টারের উপর। ঠিক আছে, কোলেস্টেরল অ্যাস্টার এটা এক ধরনের মোম অথবা ওয়্যাক্স। এর মধ্যে অ্যালকোহল পার্ট হিসেবে থাকে হচ্ছে কোলেস্টেরল এবং ফ্যাটি অ্যাসিড হিসেবে থাকে ফ্যাটি অ্যাসিড। আমরা কিছুক্ষণ আগেই পড়ে এসেছি। সো কোলেস্টেরল অ্যাস্টার যদি আর্দ্র বিশ্লেষিত হয় তখন ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল তৈরি করবে, এটাই লেখা আছে। এগুলো গেল হচ্ছে কি আমার অগ্ন্যাশয় রসে কোন কোন এনজাইম খরিত হয় এবং এটার প্রভাবে লিপিডে কিরকম পরিপাক ঘটে। এরপরে আছে আন্তরিক রসের কথা। আন্তরিক রসে বলা হচ্ছে যে লাইপেজ নামক এক ধরনের এনজাইম থাকে, যে লাইপেজ এনজাইমটা হচ্ছে স্নেহকণাকে ভেঙে মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। আচ্ছা, কিছুক্ষণ আগে তো আমরা পড়লাম যে স্নেহকণাকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। এখন আমরা বলতেছি স্নেহকণাকে ভাঙলে মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এটা কেমনে সম্ভব হলো, তাই না? এটা এক ধরনের আংশিক ভাঙ্গন। আমি যদি তোমাদেরকে একদম শুরুতে স্ট্রাকচারটা দেখাই, তো আমি বলছিলাম যে এখানে হচ্ছে তিনটা অ্যাসাইল মূলক ছিল, তাই না? তো এই তিনটা অ্যাসাইল মূলকের মধ্যে আমি তৈরি করব কি? আমার তৈরি করতে হবে মনোগ্লিসারাইড। মনোগ্লিসারাইড মানে মনো অ্যাসাইল গ্লিসারল, অর্থাৎ একটা মাত্র অ্যাসাইল মূলক রাখতে হবে, বাকি দুইটা অ্যাসাইল মূলককে আমি অপসারিত করব। তো বেসিক্যালি পানি যোগ করা হয়। পানি যোগ করে যখন আমি আর্দ্র বিশ্লেষণ করছি তখন যেটা দেখা যেতে পারে যে এইখানে তোমার হচ্ছে জাস্ট এই অ্যাসাইল মূলকটা থাকবে এবং বাকি যে অ্যাসাইল মূলকগুলো আছে এখানে হচ্ছে একটা হাইড্রোজেন আসবে। হাইড্রোজেন এসে হচ্ছে এইখানে একটা হাইড্রোজেন আসবে, আর এইগুলো হচ্ছে কি তোমার রিপ্লেসড হয়ে যায়, সরি এগুলো হচ্ছে রিপ্লেসড হয়ে যাবে। এগুলো হচ্ছে গিয়ে তোমার পরবর্তীতে ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। সো এইখানে দেখো গ্লিসারলের যে দুইটা হাইড্রোক্সিল মূলক ছিল সেই দুইটা হাইড্রোক্সিল মূলক আছে, জাস্ট একটা হাইড্রোক্সিল মূলকের জায়গায় এই অ্যাসাইল মূলকটা এসে যুক্ত হয়েছে। সো এটাকে আমরা বলি হচ্ছে মনো অ্যাসাইল গ্লিসারল অথবা মনোগ্লিসারাইড বলতে পারি। এটা কিভাবে তৈরি হলো? এটা হচ্ছে আংশিক পরিপাকের মাধ্যমে হচ্ছে তৈরি হলো, অর্থাৎ আন্তরিক রস থেকে যে লাইপেজটা খরিত হয় তার প্রভাবে স্নেহজাতীয় কণার আংশিক পরিপাক ঘটছে এবং এখানে তৈরি হচ্ছে মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিড।
আচ্ছা, তো যে মনোগ্লিসারাইডটা তৈরি হচ্ছে, আমি মনোগ্লিসারাইডকে এমজি দিয়ে প্রকাশ করছি। এই মনোগ্লিসারাইডটা তৈরি হচ্ছে, এটাকেও তো আরো ফার্দার আমরা আর্দ্র বিশ্লেষণ করে আরো এটার যে ছোট ইউনিট সেটাতে তৈরি করতে পারি, কনভার্ট করতে পারি। সো এই ক্ষেত্রে যে এনজাইমটা কাজে লাগে সেটাকে আমরা বলি মনোগ্লিসারাইডেস। বইয়ের মধ্যে দেওয়া আছে মনোগ্লিসারাইডেস। এই এনজাইমের প্রভাবে মনোগ্লিসারাইড এটা ভাঙবে, ভেঙে হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে এক অণু গ্লিসারল তৈরি করবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো যে কিভাবে আমি কথাগুলো বললাম। একটু দরকার হলে আরেকবার শুনে নিও, তাহলে হচ্ছে বেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। আচ্ছা, তো এখন পর্যন্ত আমি যে জিনিসগুলো বললাম যে লিপিড, এই ধরনের লিপিড ভেঙে এই ধরনের লিপিড তৈরি হয়, এই এনজাইমের ক্রিয়া এইটা হয়, সব মিলে একটা সম্মিলিত আমি একটা রেজাল্টেন্ট কি পাচ্ছি, যে আমার লিপিড পরিপাকের ফলে কি কি জিনিস তৈরি হচ্ছে। সর্বপ্রথম আমি পাচ্ছি হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আমি পাচ্ছি গ্লিসারল, আমি পাচ্ছি ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ জাতীয় কিছু, আমি পাচ্ছি কোলেস্টেরল, আমি পাচ্ছি মনোগ্লিসারাইড। ঠিক আছে, কয়টা জিনিস পেলাম? 5টা জিনিস পেলাম। 5টার মধ্যে এখানে হচ্ছে লেক্সি কয়টা, যেটা বাদ গেছে সেটা চিন্তা করে নিও কোনটা বাদ গেছে। আচ্ছা, তো ফসফরিক অ্যাসিডটা আই গেস বাদ গেছে। আচ্ছা, ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড। তো এইখানে যে জিনিসগুলো লেখা আছে, আচ্ছা, তো এইখানে যে জিনিসগুলো লেখা আছে, এই পরিপাকৃত উপাদানগুলো এখন শোষিত হবে। কোথায় শোষিত হবে? খাদ্যবস্তু পরিপাক হওয়ার পরে থাকে কোথায়? ক্ষুদ্রান্তের যে গহ্বর, এই গহ্বরের মধ্যেই তো থাকে, তাই না? সাপোজ এটা হচ্ছে আমার গহ্বর, এই গহ্বরের মধ্যেই তো থাকবে। গহ্বরের চারদিকে সারাউন্ড করে আছে বা বেষ্টন করে আছে কি? ক্ষুদ্রান্তের যে কোষগুলো। কোষগুলো কোন স্পেসিফিক্যালি যদি আমি বলি, যে মিউকোসাতে যে কোষগুলো থাকে, সেই কোষগুলো থাকে যার বড় বড় ভিলাই থাকে, অনেক বড় সারফেস এরিয়া বা ক্ষেত্র তৈরি করে হচ্ছে শোষণ করতে পারে। এই কথাগুলো আমরা পড়ছি। তো ক্ষুদ্রান্তের কোষগুলো করবে কি? এখানে যে লিপিড পরিপাকের ফলে যে উপাদানগুলো তৈরি হলো সেগুলো এগুলো শোষণ করে নেবে। শোষণ করবে কিভাবে? এই শোষণটা তুলনামূলকভাবে জটিল, এটা আমাদের বইয়ে লেখা আছে। সো জটিল জন্য আমরা আসলে সেভাবে পড়ার চেষ্টা করি না, কিন্তু আমার মনে হয় যে একটু বোঝায় যদি আমি দিতে পারি তাহলে আই গেস তোমাদের মনে রাখাটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এটা শোষিত হয় নিষ্ক্রিয় শোষণ পদ্ধতিতে। নিষ্ক্রিয় শোষণ পদ্ধতি কেন বলছি? কারণ এটা শোষণ হওয়ার ক্ষেত্রে বা শোষিত হওয়ার ক্ষেত্রে কোনোরূপ শক্তির প্রয়োজন হয় না। কোনো কিছু শোষিত হওয়ার ক্ষেত্রে বা কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে বা কোনো কিছু অ্যাচিভ করতে গেলে যদি আমার শক্তি দিতে হয়, তাহলে সেটা সক্রিয় একটা পদ্ধতি হয়ে যায়। যখনই আমি শোষণ করছি শক্তি খরচ না করে, এটিপি খরচ না করে, তখন এটাকে আমরা বলি হচ্ছে কি নিষ্ক্রিয় শোষণ। ঠিক আছে, নিষ্ক্রিয় শোষণ পদ্ধতিতে এটা শোষিত হয় এবং প্রক্রিয়াটা কি? একদম সিম্পলেস্ট প্রক্রিয়া যেটা ব্যাপন, এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এরা হচ্ছে শোষিত হয়। আচ্ছা, এর মধ্যে বলা হচ্ছে গ্লিসারল এবং স্বল্প দৈর্ঘ্যের যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে, এরা হচ্ছে সরাসরি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই কোষগুলো আছে না, ক্ষুদ্রান্তরিক মিউকোসার কোষগুলো, এগুলোর মধ্যে সরাসরি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এরা হচ্ছে শোষিত হয়ে যায়। বাপরে বাপ! আর বাকিগুলো তাহলে কি হচ্ছে? তাহলে আমি গ্লিসারলকে এলিমিনেট করে দিলাম। আমি ফ্যাটি অ্যাসিডের মধ্যে স্বল্প দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিড, স্বল্প দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিডগুলোকে এলিমিনেট করে দিলাম। এখনো কিন্তু লম্বা চেইনের যে ফ্যাটি অ্যাসিড সেগুলো বাকি আছে। স্বল্প দৈর্ঘ্যের লম্বা চেইনের ফ্যাটি অ্যাসিড বলতে কি বোঝাচ্ছি আসলে? বেসিক্যালি তুমি যদি এইভাবে চিন্তা করো যে আমার প্রোপানোয়িক অ্যাসিড বা হচ্ছে গিয়ে আমার অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কিন্তু ছোট ছোট 2 কার্বন 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড। আমি যদি এখন বলি অক্টাডেকানোয়িক অ্যাসিড, পেন্টাডেকানোয়িক অ্যাসিড, হ্যাঁ, বা অলিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, এগুলো কিন্তু অনেক বড় লম্বা চেইনের অ্যাসিড। ঠিক আছে, সো এরকম আর কি কনসেপ্টটা, যে স্বল্প চেইনের যে স্বল্প দৈর্ঘ্যের যে ফ্যাটি অ্যাসিডগুলো, গ্লিসারল যেগুলো, সেগুলো হচ্ছে সরাসরি সরল ব্যাপন প্রক্রিয়ায় যে গহ্বরটা আছে, লুমেনটা আছে আমার ক্ষুদ্রান্তের, সেখান থেকে হচ্ছে গিয়ে একদম পাশে যে কোষের লেয়ার এরকমকে দাঁড়ায় আছে, এখানে শোষিত হয়ে যায়। আচ্ছা, এরপরে লম্বা দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিডগুলো আছে, কোলেস্টেরল আছে এবং হচ্ছে মনোগ্লিসাইড আছে। ফসফেট গ্রুপ সম্পর্কে তেমন উল্লেখযোগ্য আলোচনা করা নেই, এগুলো সম্পর্কে একটু বলি। এরা কি করে? আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে যকৃৎ থেকে পিত্ত ক্ষরিত হয়, পিত্তটা পিত্তথলির মধ্যে সাময়িকভাবে জমা থাকে, তারপরে খাদ্যবস্তুর উপর ক্রিয়া করে। পিত্তর কাজ কি? পিত্তর মধ্যে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে লেসিথিন, আরেকটা হচ্ছে বা মানে যেটা হচ্ছে কি ইমালসিফিকেশন করায়, আরেকটা হচ্ছে গিয়ে আমার পিত্ত লবণ। ঠিক আছে, তো পিত্ত লবণ কি করে? পিত্ত লবণ হচ্ছে গিয়ে এই যে আমি বললাম তিনটা জিনিসের কথা, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড এবং লম্বা চেইনের ফ্যাটি অ্যাসিড। সো সাপোজ আমি দেখাচ্ছি যে এইটা হচ্ছে গিয়ে আমার পিত্ত লবণ। ঠিক আছে, পিত্ত লবণ এরকম একটা কোট করে রাখে।
বা আবরণ করে রাখে, এর মাঝখানে মাঝখানে থাকে হচ্ছে, ধরো আমি লাল দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে কি আমার গ্লিসারল। আমি হলুদ দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমার মনোগ্লিসারাইড। আমি হচ্ছে গিয়ে সাদা কালো দিয়ে দেখাচ্ছি, কালো হচ্ছে গিয়ে আমার লম্বা চেনের ফ্যাটি অ্যাসিড। এই তিনটা জিনিসকে এভাবে কভার করে রাখে। কভার করে পিত্ত লবণের কাজ হচ্ছে যে আমার এই যে আমি সাইডে হচ্ছে এই গহ্বরটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ক্ষুদ্রান্তের গহ্বর। এই ক্ষুদ্রান্তের গহ্বরের মধ্যে পিত্ত লবণ এই তিনটাকে এমকে কভার করে টেনে 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 নিয়ে যায় হচ্ছে এই যে বড় বড় ভিলাইযুক্ত বা অভিক্ষেপযুক্ত যে কোষগুলো আছে মিউকোসার, এর কাছে নিয়ে যায় যাতে এরা সহজে শোষিত হতে পারে। এটা অনেকটা ফেরির মতো কাজ করে। ফেরি যেমন এক জায়গা থেকে এক জায়গায় যাত্রী নিয়ে যাচ্ছে, সো পিত্ত লবণের কাজটা ওরকম। পিত্ত লবণ এখান থেকে এভাবে এভাবে টেনে টেনে নিয়ে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে, যে সেটা হচ্ছে পিত্ত লবণ। এরপরে আসলে কি হচ্ছে, পিত্ত লবণ এইভাবে নিয়ে যে জিনিসগুলোকে জাস্ট কোষের ভেতরে এমনি পৌঁছায় দিয়ে, ফেরির কাজ যেটা, পৌঁছায় দিলাম, পৌঁছায় দিয়ে ও আবার ফেরত আসে, যে আমার কাছে এতটুকু ছিল, তোমাদেরকে জাস্ট আমরা হচ্ছে এইভাবে ক্যারি করে পৌঁছায় দিলাম, এখন আমি আবার এই লুমের মধ্যে চলে আসবো। এই যে এই ছবিটা যেটা দিয়েছে, এই ছবিটা অনেক সুন্দর একটা ছবি। এই ছবিটা বুঝতে পারলে একদম লিপিডের পরিপাক, শোষণ, একদম পরিণতি সব ভালো মতো বোঝা হয়ে যাবে। তো ছবিটার দিকে লক্ষ্য করি, প্রথমে হচ্ছে বড় বড় এই যে ফ্যাট গ্লোবিউল বা হচ্ছে দানা দানা যে বা কণাগুলো ছিল সেগুলো আছে। এগুলোর উপরে বাইল সল্ট বা বাইল বা পিত্ত যেটাই হোক ক্রিয়া করে। করার পরে ইমালসিফিকেশনের মাধ্যমে ছোট্ট ছোট ড্রপলেট বা বিন্দুতে পরিণত হয়, আমি এটা বলেছিলাম। বিন্দুতে যখন পরিণত হলো, এরপর আমি বলেছিলাম যে অগ্নাশয় রস বা হচ্ছে আন্তরিক রস এগুলো হচ্ছে গিয়ে কাজ করবে। তো এগুলো কাজ করার ফলে ডাইজেশন অথবা পরিপাক হয়। কার মাধ্যমে পরিপাক হয়, ওই যে অগ্নাশয় রস অথবা আন্তরিক রসের মধ্যে এনজাইমগুলো ছিল, লাইপেজ জাতীয় এনজাইম, ফসফোলাইপেজ জাতীয় এনজাইম, অ্যাস্টারেজ জাতীয় এনজাইম, এগুলো ক্রিয়া করলো। করে হচ্ছে আমরা লিপিড পরিপাকের ফলে যে যে জিনিসগুলো পাই, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল, তারপরে হচ্ছে গিয়ে ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ জাতীয় জিনিসপাতি, এই জিনিসগুলো হচ্ছে আমরা একদম পরিপাকের শেষে পেয়ে গেলাম। এরপর আমি বললাম দুটো জিনিস, একটা হচ্ছে গ্লিসারল, স্বল্প দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিড, এরা সরাসরি ব্যাপন প্রক্রিয়ায় কোষের মধ্যে শোষিত হয়ে যায়। বাকি তিনটা জিনিস কি বলছিলাম, একটা হচ্ছে লম্বা দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিড, প্লাস প্লাস হচ্ছে গিয়ে আমরা বলছিলাম কি যে কোলেস্টেরল এবং মনোগ্লিসারাইড। ঠিক আছে, কোলেস্টেরল এবং মনোগ্লিসারাইড, কোলেস্টেরল আর হচ্ছে মনোগ্লিসারাইড এভাবে লিখলাম। এরা কি করে, এরা হচ্ছে এই যে বাইল সল্ট বা পিত্ত লবণের আবরণে আবৃত হয়, আবৃত হয়ে একটা পদার্থ গঠন করতে পারে, এরকম আমি বলতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে মাইসেলি। অর্থাৎ পিত্ত লবণ যখন এগুলোকে কভার করে এই যে ইন্টেস্টাইনাল লুমেন অথবা ক্ষুদ্রান্তের গহ্বর থেকে টেনে 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 নিয়ে যাচ্ছে আবরণী কোষগুলোর মিউকোসার দিকে, তখন এই পদার্থটাকে আমরা বলি হচ্ছে কি মাইসেলি। খুব সহজ, মাইসেলি সম্পর্কে আমাদের বইয়ে লেখা আছে। তো টেনে টেনে নিয়ে গেল, ভিলাইয়ের কাছে নিয়ে গেল, নিয়ে যে দেখো ছবিটা দেখো খুব সুন্দর। পিত্ত লবণ করে কি, এই জিনিসগুলোকে কোষের ভেতরে ছেড়ে দেয় এবং ও আগের মতো সাবেক, ও যেমন লুমেনের মধ্যে ছিল স্বাধীন অবস্থায় পিত্ত লবণ ঘোরাফেরা করছিল, ও তার আগের কাজ করতে চলে যাবে। অর্থাৎ সে আবার তার ডিউটিতে একদম মগ্ন, যে আমার কাছে লিপিড ডাইজেশনের ফলে এই যে জিনিসগুলো আসবে এগুলোকে আমি আবার কভার করব, আবার এভাবে টেনে নিয়ে যাব, আবার এভাবে ছেড়ে দেবো, আবার ব্যাক করব। পিত্ত লবণের কাজটা এরকম। আচ্ছা, অনেক কথা বললাম। এখন হচ্ছে কোষের ভেতরে কি কি ঢুকলো, প্রথমে সরল ব্যাপন প্রক্রিয়া সরাসরি ঢুকে গেছিল কি কি, গ্লিসারল, স্বল্প দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিড। এখন আবার পিত্ত লবণ টেনে নিয়ে গেল, আবার ব্যাপনের মাধ্যমে কি কি ঢুকলো, ঢুকলো হচ্ছে লম্বা দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিড, লম্বা চেইনের, তারপরে হচ্ছে গিয়ে কোলেস্টেরল, মনোগ্লিসাইড, ফসফেট জাতীয় জিনিসগুলো ঢুকলো। ঢোকার পরে এখন কি হবে, এখন একদম একটা আক্কেল গুরুম করা কাজ হয়ে যাবে। এতক্ষণ আমরা যে জিনিসগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট এই যে লিপিডের গাঠনিক উপাদানগুলো তৈরি করছিলাম, এখন ঘুরে ফিরে আবার আগের জিনিসগুলো তৈরি হবে। অর্থাৎ ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বিক্রিয়া করবে, করে তৈরি হবে ট্রাইগ্লিসারাইড। দেন হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ, এরা বিক্রিয়া করবে, করে হচ্ছে ফসফোলিপিড তৈরি করবে। আবার কোলেস্টেরল এবং ফ্যাটি অ্যাসিড মিলে হচ্ছে কোলেস্টেরল অ্যাস্টার তৈরি হবে। কিছু পরিমাণ কোলেস্টেরল মুক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে, আমি চারটা জিনিসের কথা বললাম, কি কি তৈরি হচ্ছে, ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড, কোলেস্টেরল অ্যাস্টার এবং হচ্ছে কোলেস্টেরল, ফ্রি কোলেস্টেরল কিছু থাকে বা মুক্ত কোলেস্টেরল থাকে। এই যে চারটা জিনিসের কথা আমি বললাম, এই চারটা জিনিসের কথা আমি এই ভিডিওর একদম শুরুতে বলেছিলাম লিপোপ্রোটিনের স্ট্রাকচার যখন আমি মেনশন করছিলাম তখন। লিপোপ্রোটিন স্ট্রাকচারে একদম কেন্দ্রে কি ছিল, কেন্দ্রে ছিল হচ্ছে গিয়ে
কোলেস্টেরল অ্যাস্টার এবং ট্রাইগ্লিসারাইড, এবং চারদিকে আবরণীর মতো তৈরি করে কে ছিল? আবরণীর মতো তৈরি করেছিল হচ্ছে গিয়ে ফসফোলিপিড, তার ফাঁকে ফাঁকে ছিল হচ্ছে মুক্ত কোলেস্টেরল, এবং সবার বাইরে একটা প্রোটিনের কোটিং ছিল। তো আমি এখানে চারটা জিনিস পেয়ে গেছি কিন্তু, কোলেস্টেরল অ্যাস্টার, ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড। এই চারটা জিনিস যে কোষের মধ্যে আমার তৈরি হইলো, আবার তারপরে যেটা হয় যে কোষের মধ্যে অবস্থিত আমার যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে বা অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত। আমরা এটা বোটানি প্রথম অধ্যায়ে পড়েছি। তো অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আছে কোষের ভেতরে, এরা হচ্ছে একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটা করে কি সাপোজ আমি একটু আবার কালার করে দেখাই, যে ধরা যাক এটা হচ্ছে গিয়ে আমার কোলেস্টেরল ছিল, এটা হচ্ছে গিয়ে আমার কোলেস্টেরল অ্যাস্টার চিন্তা করলাম আমি, এটা হচ্ছে আমার ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে। তারপরে আমি চিন্তা করছি যে এটার বাইরে বাইরে হচ্ছে এইভাবে হচ্ছে আমার ফসফোলিপিড ছিল, ঠিক আছে, ফসফোলিপিড ছিল। এর মাঝখানে কি ছিল? মুক্ত কোলেস্টেরল ছিল। তো আমি ধরলাম এইভাবে হচ্ছে এগুলো হচ্ছে মুক্ত কোলেস্টেরল, এবং সবার বাইরে ওই যে প্রোটিনটা আসলো, এই প্রোটিনটা হচ্ছে সব কিছুকে একদম কভার করে রাখবে। এই যে এটা একটা স্পেসিফিক প্রোটিন, এবং এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এটা হচ্ছে এক ধরনের লিপোপ্রোটিন, এবং এই লিপোপ্রোটিনটার নাম হচ্ছে কাইলোমাইক্রন। কোষের ভিতরে কাইলোমাইক্রন নামক একটা লিপোপ্রোটিন তৈরি হলো। এরপরে কি কাজ? কাইলোমাইক্রন কই যাবে, কি হবে, কাইলোমাইক্রনের পরিণত কি? কাইলোমাইক্রন হচ্ছে কোষ থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় নির্গত হবে। এন্ডোসাইটোসিস আমরা জানি, কোষের ভেতরে কোনো বস্তু যদি প্রবেশ করে সেটাকে আমরা এন্ডোসাইটোসিস বলি, এটাকে আমরা কোষের ভক্ষণ বলতে পারি। এক্সোসাইটোসিস তার হচ্ছে উল্টা, অর্থাৎ কোষ ধাক্কা মারি কোনো কিছুকে বের করে দিল বা লাথি মারি কোনো কিছুকে বের করে দিল, এটা হচ্ছে কি আমরা এক্সোসাইটোসিস। তো বেসিক্যালি এই লিপোপ্রোটিন কাইলোমাইক্রন যখন তৈরি হলো তখন হচ্ছে কোষ ওটাকে ধাক্কা মেরে বের করে দিল, তো বের হয়ে যায় আমার শরীর থেকে। এই যে লিপোপ্রোটিন কাইলোমাইক্রন কোষ থেকে বের হয়ে গেল, এটা কোথায় প্রবেশ করবে? এটা আমাদের লসিকা তন্ত্রে প্রবেশ করবে। লসিকা তন্ত্রে প্রবেশ করে লসিকার মধ্য দিয়ে আমাদের শিরাতন্ত্রে চলে আসবে। আরও যদি স্পেসিফিক্যালি বলি, লসিকা তন্ত্রের মধ্যে ছোট ছোট কৈশিক জালিকার মতো নালিকা থাকে, এগুলোকে আমরা বলি হচ্ছে লসিকা নালী, মানে ল্যাকটিয়াল বলি, সরি। তো এই ল্যাকটিয়ালের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে, ল্যাকটিয়াল থেকে আস্তে আস্তে অপেক্ষাকৃত বড় লসিকা নালিকাগুলোতে প্রবেশ করবে, করে আমাদের হচ্ছে লসিকা তন্ত্রের মধ্যে সংবহিত হবে। লসিকা তন্ত্রের মধ্যে দিয়ে সংবহিত হয়ে এক পর্যায়ে আমাদের শিরাতন্ত্রে চলে আসবে, বা আমাদের রক্তের মধ্যে দিয়ে এরা পরিবাহিত হওয়া শুরু করবে। এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের লিপিড আসলো, তো আমাদের তারপর পরিপাক হলো, শোষণ হলো, পরিণতিটা কি আলটিমেটলি। তো লিপিড, পরিপাক, শোষণ এই সব কিছু মনে রাখার ক্ষেত্রে একটা খুব কার্যকরী যে বিষয়টা, যে আমাদেরকে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে লিপিডটা আমার যে বডিতে ঢুকছে সেটা হচ্ছে গিয়ে কি কি আকারে ঢুকছে, সেটা ভাঙ্গনের ফলে কি কি তৈরি হচ্ছে, তারপরে এটা কিভাবে শোষিত হচ্ছে, এবং শোষিত হওয়ার পরে বেসিক্যালি এখানেই কাজটা শেষ হয়ে যায়। তারপরে ঘুরে ফিরে কিন্তু আলটিমেটলি শুরুতে যে উপাদানগুলো ছিল সেগুলো কিন্তু তৈরি হয়। এই তো এখানে যে টেক্সটটা দেওয়া আছে এটা সেম আমি এতক্ষণ যেটা বললাম সেটাই, নতুন কোনো কথা বলা নেই। তারপরে যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লিপিডের পরিপাক শোষণটা তুলনামূলকভাবে অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু তুমি যদি একটু বেসিকটা বোঝার চেষ্টা করো যে শুরুটা কিভাবে হচ্ছে, কোথা থেকে আসছে, কিভাবে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে, তাহলে আমার মনে হয় মনে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ। তো এই তো আজকের ক্লাসে এতটুকুই ছিল। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, বোধগম্য হয়েছে, যা বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই তোমাদের মন্তব্য জানাবে। দেখা হবে ভবিষ্যতে আবার কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।